প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নটরডেম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিহার রঞ্জন চক্রবর্তী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। নটরডেম কলেজ ময়মনসিংহের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর ফাদার জর্জ তুমুল রোজারিও সিএসসির নির্দেশনায় এবং সহযোগিতায় তোমাদের অনলাইন কার্যক্রম চলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যাশা রাখি তোমরা আমাদের ক্লাসগুলো বাসায় বসে দেখছো এবং বাসায় চর্চা করছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং থেকে তারবিহীন মাধ্যম সম্পর্কে ক্লাস নিব। চলো আমরা ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ছবিগুলো দ্বারা কি বোঝায়? আমরা আসলে কৃত্রিম উপগ্রহ দেখতে পাচ্ছি দুটি চিত্রে, উপরে দুটি চিত্রে, এবং ভূপৃষ্ঠে বসানো টাওয়ারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি টাওয়ার থেকে অপর একটি টাওয়ারে কিভাবে ডেটা স্থানান্তর ঘটে তার মাধ্যম সম্পর্কে জানতে পারছি। অর্থাৎ আজকের আমাদের ক্লাসের বিষয় তারবিহীন যোগাযোগ, অর্থাৎ ওয়্যারলেস মিডিয়া। আমরা আজকে তারবিহীন মাধ্যম সম্পর্কে জানবো। আমরা এখানে দেখতে পাচ্ছি তার মাধ্যম ছাড়াই কিভাবে ডেটা স্থানান্তর ঘটে বিভিন্ন ডিভাইসের মধ্যে। আমরা এখানে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কিভাবে ডেটা সেন্ডার থেকে রিসিভারে যায় এবং রিসিভার থেকে আবার কিভাবে সেন্ডারে চলে আসে, এটি একটি কৃত্রিম উপগ্রহের ছবি। আমরা এখানে কৃত্রিম উপগ্রহের কাজ দেখতে পাচ্ছি। এখানে আমরা এক টাওয়ার থেকে অপর টাওয়ারে কিভাবে ডেটা স্থানান্তর ঘটে তার মিডিয়া সম্পর্কে জানতে পাচ্ছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রেডিও ওয়েভ সম্পর্কে বলতে পারবে, মাইক্রোওয়েভের কাজ ব্যাখ্যা করতে পারবে, ইনফ্রারেড কি তা ব্যাখ্যা করতে পারবে, স্যাটেলাইটের কাজ ব্যাখ্যা করতে পারবে। তারবিহীন যোগাযোগ মাধ্যম। তারবিহীন যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনোরও ফিজিক্যাল বা কেবল কানেকশন বা তার সংযোগ ছাড়াই ডেটা ট্রান্সফার করার পদ্ধতি। আমরা জানি এ ধরনের মাধ্যম হলো বায়ুমণ্ডল, পানি এবং মহাশূন্যে বায়ুমণ্ডলের উপরে আরো অন্যান্য স্তর। আমরা জানি যে বায়ুমণ্ডলের উপরে ট্রপোস্ফিয়ার নামে স্তর আছে, স্ট্রেটোস্ফিয়ার এবং ওজোনোস্ফিয়ার। তো আমরা তারবিহীন যোগাযোগ মাধ্যম বলতে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত বায়ুমণ্ডলকে আমরা জানব। বায়ুমণ্ডল মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তারবিহীন যোগাযোগ মাধ্যম হিসেবে। আমরা একটি টাওয়ারের ছবি দেখতে পাচ্ছি। আসলে টাওয়ারে অ্যান্টেনা থাকে। আমরা জানি যে অ্যান্টেনা অর্থাৎ যে মাধ্যম ভৌত কোনো মাধ্যম ছাড়াই তড়িৎচুম্বকীয় সংকেত প্রেরণ করে তাকে সাধারণত ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম বলে। আমরা বলতে পারি যে মাধ্যম কোনো বৈদ্যুতিক সিগন্যাল বা তড়িৎ সিগন্যালকে তড়িৎচুম্বকীয় সংকেতে প্রেরণ করে তাকে সাধারণত তারবিহীন মাধ্যম বলা হয়। এতে তড়িৎ শক্তি চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয়ে অ্যান্টেনা থেকে বিকিরিত হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তড়িৎ শক্তি চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয়ে অ্যান্টেনা থেকে বায়ু মাধ্যমে বিকিরিত হয়। আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেট রেডিয়েশন কি তা সম্পর্কে জানব। অদৃশ্য বা দৃশ্যমান আলোককে বিকিরণ বলে। এই রেডিয়েশনের সাথে পরস্পর লম্বভাবে বিন্যস্ত তড়িৎ ও চুম্বক ক্ষেত্র বিদ্যমান, তাই একে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেট রেডিয়েশন বলে। আমরা তড়িৎ চুম্বক বর্ণালী সম্পর্কে জানতে পারবো। বিকিরিত শক্তি হচ্ছে আলো। আমরা জানি তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে আমরা বুঝতে পারবো, আমরা জানি যে সূর্য থেকে দৃশ্যমান আলোর মাধ্যমে বিকিরণ আমাদের কাছে এসে পৌঁছায়। তো ইলেকট্রোম্যাগনেট স্পেকট্রাম কি বা তড়িৎচুম্বক বর্ণালীকে আমরা দেখব। বিকিরিত শক্তি হচ্ছে আলো। শক্তির বিকিরণ ঘটে তরঙ্গাকারে, যাকে তড়িৎ চুম্বক তরঙ্গ বলে। তড়িৎ চুম্বক তরঙ্গের সমগ্র পরিসরকে তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
একে বলা হয় তড়িৎচুম্বক বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেট স্পেকট্রাম। এই বর্ণালীতে অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রশ্মি, বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স রে রশ্মি এবং গামা রশ্মি। তারবিহীন যোগাযোগ মাধ্যম সংকেত খোলা জায়গা দিয়ে প্রেরিত হয় এবং এরকম সংকেত গ্রহণ করতে সক্ষম যন্ত্র যার কাছেই থাকবে সে তথ্য গ্রহণ করতে পারবে। এই সংকেতের তরঙ্গের প্রতি সেকেন্ডের স্পন্দন সংখ্যা হলো ফ্রিকোয়েন্সি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য এবং এই প্রতি সেকেন্ডে তরঙ্গের যে স্পন্দন সংখ্যা তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আমরা জানি সংকেত দুই প্রকার, ডিজিটাল সংকেত এবং অ্যানালগ সংকেত। আমরা অ্যানালগ সংকেতের কথা এখন বলছি যে এই সংকেতের তরঙ্গের প্রতি সেকেন্ডের স্পন্দন সংখ্যা হলো ফ্রিকোয়েন্সি। একে অনেক সময় আনগাইডেড মিডিয়াও বলা হয়, কারণ অ্যান্টেনা থেকে যখন সংকেত প্রেরণ করা হয় তখন সংকেত চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এজন্য তারবিহীন মাধ্যমকে আনগাইডেড মিডিয়া বলা হয়, কিন্তু কেবল মাধ্যমকে গাইডেড মিডিয়া বলা হয়। আমরা এখানে তারবিহীন যোগাযোগ মাধ্যম ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সম্পর্কে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখছি যে প্রথমত হচ্ছে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপরে মাইক্রোওয়েভের বেশি, তারপরে হচ্ছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে ভিজিবল। আমরা সূর্য থেকে যে বিকিরণটা আমরা যে আলোটা দেখতে পাই, এখানে আমরা দেখছি যে বেনিয়ার সহকলা। আমরা দেখতে পাচ্ছি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি এবং নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম। আমরা এখানে দেখছি যে ভিজিবল সাইটের পরে আছে আলট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রে রশ্মি এবং গামা রশ্মি। আমরা দেখতে পাচ্ছি যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে এইখানে একটা শীর্ষ থেকে অপর একটি শীর্ষের যে দূরত্ব তাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এনার্জিটা কিন্তু কমে যায়, এনার্জি কম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু তার এনার্জি অনেক বেশি। তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বক বর্ণালীর একটি চিত্র আমরা দেখতে পেলাম এবং আমরা দেখছি যে এখানে অ্যানিমেশনের সাথে দেখানো হচ্ছে যে তরঙ্গ কিভাবে এরকম বক্রাকারে ট্রান্সফার হচ্ছে। তারবিহীন মাধ্যম তিন ধরনের, যথা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারবিহীন মাধ্যম তিন ধরনের, রেডিও ওয়েভের কথা বলা হয়েছে, মাইক্রোওয়েভের কথা বলা হয়েছে এবং ইনফ্রারেডের কথা বলা হয়েছে। ইনফ্রারেড রে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ভিজিবল সাইট, আমরা যে আলোর যে 7টি রং, মৌলিক, বেনিয়া সহকলা, আমরা দেখতে পাচ্ছি যে ভিজিবল সাইট। রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ রেঞ্জের মধ্যকার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে হার্টজ। আমরা এখানে রেডিও ওয়েভের সংজ্ঞায় বলা হয়েছে যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের রেঞ্জের মধ্যকার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিটার থেকে সংকেত প্রেরণ করা হয়েছে, ট্রান্সমিটারের অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা থেকে সংকেত প্রেরণ করা হয়েছে এবং সেই সংকেত রিসিভারে গিয়ে পৌঁছেছে। স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী গণিতবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল গাণিতিক কাজের মাধ্যমে 1865 সালে রেডিও ওয়েভ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের প্রায় এর ব্যান্ডউইথ হচ্ছে 64 কিলোবিটস পার সেকেন্ড। রেডিও ওয়েভ সর্বদিকে প্রবাহিত হয়, ফলে প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করার প্রয়োজন হয় না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা টাওয়ার দেখতে পাচ্ছি, টাওয়ারে কি থাকে, অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা কি করে, ডেটাকে কি করতেছে, চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে।
অর্থাৎ রেডিও ওয়েভ সর্বদিকে প্রবাহিত হয়, ফলে প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করার প্রয়োজন হয় না। এখানে আমরা একটি গ্রাহক দেখতে পাচ্ছি, এখানে গ্রাহক দেখতে পাচ্ছি, আমরা একটি মোবাইল দেখতে পাচ্ছি এবং টাওয়ারের মাধ্যমে সব দিকে ডেটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য ডেটাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করার প্রয়োজন হয় না রেডিও ওয়েভে, যা 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করে। রেডিও ওয়েভ অনেক শক্তিশালী। আমরা জানি রেডিও ওয়েভ দেয়াল ভেদ করতে পারে, অর্থাৎ বিল্ডিং, পাহাড় এগুলোর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না রেডিও ওয়েভে। রেডিও ওয়েভে দেয়াল ভেদ করে যেতে পারে। এতে সুবিধা হয় যে রেডিও বিল্ডিং এর ভিতর বসে শোনা যায়, কিন্তু অসুবিধা হলো প্রয়োজন পড়লে ভিতর ও বাইরের যোগাযোগ আলাদা করা সম্ভব হবে না। রেডিও ওয়েভ দুই ধরনের হয়ে থাকে, যথা নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত। আমরা এখানে একটি রিমোট কন্ট্রোল ডিভাইস দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ। আবার একটা বল ছুড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বলটি কোন দিকে গিয়ে পড়বে সেটা বলা যাচ্ছে না। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত বোঝানো হয়েছে, যে রেডিও ওয়েভ হচ্ছে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকারের অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারে না। অপরদিকে অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকারের অনুমতি ছাড়া যে কেউ ব্যবহার করতে পারে। রেডিও ওয়েভে সংকেত প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত কয়েকটি উপায়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে আয়নোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেখতে পাচ্ছি গ্রাউন্ড প্রোপাগেশন মানে হচ্ছে বিস্তার, অর্থাৎ ভূপৃষ্ঠে টাওয়ার বসানো আছে, সংকেত ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্রাউন্ড প্রোপাগেশন অর্থাৎ ভূপৃষ্ঠে সংকেতকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্রাউন্ড প্রোপাগেশন এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 মেগাহার্টজের নিচে। স্কাই প্রোপাগেশন আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠে টাওয়ার বসানো হয়েছে, কিন্তু এর বিস্তার, সংকেতের বিস্তার আকাশমুখী করে দেওয়া হয়েছে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 30 মেগাহার্টজের নিচে। লাইন অফ সাইট প্রোপাগেশন, যার ফ্রিকোয়েন্সি 2 থেকে 30 মেগাহার্টজের নিচে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একই সরল রেখায় দুটি ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়েছে একই সরল রেখায়, অর্থাৎ উভয়ের দিকে মুখোমুখি করে। আমরা তারবিহীন যোগাযোগ মাধ্যমে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, যে ভূমি থেকে প্রেরণ করা হয় ডেটা, সংকেত ভূমি থেকে প্রেরণ করা, এবং সংকেত প্রেরক অ্যান্টেনা থেকে বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারদিকে ছড়িয়ে পড়ে। সংকেত শক্তি যত বেশি তত দূরত্বে তা অতিক্রম করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রান্সমিটার অ্যান্টেনা থেকে সংকেত প্রেরণ করা হচ্ছে এবং তা বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারদিকে ছড়িয়ে পড়ে। সংকেত যত বেশি তত বেশি, সংকেত শক্তি যত বেশি তত দূরত্বে তা অতিক্রম করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিটার অ্যান্টেনা থেকে সংকেত রিসিভার অ্যান্টেনা এসে পৌঁছাচ্ছে বৃত্তাকার পথে। এটাকে গ্রাউন্ড প্রোপাগেশন বলা হয়। আকাশের দিকে প্রেরণ করা, আমরা যখন আকাশের দিকে ডেটা প্রেরণ করা হবে এবং আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে তা ভূমিতে ফেরত আসবে, এইভাবে যখন অল্প শক্তি ব্যবহার করে অনেক দূর পর্যন্ত বেতার সংকেত পাঠানো যায়, তখন তাকে বলা হচ্ছে স্কাই প্রোপাগেশন। আমরা এর আগে বলেছি যে এটা হচ্ছে স্কাই প্রোপাগেশন। তৃতীয়, বেতার তরঙ্গ লাইন অফ সাইট, অর্থাৎ একই দৃষ্টি রেখায় যখন সোজাসুজি প্রেরণ করা হয় ট্রান্সমিটার থেকে রিসিভারে, অর্থাৎ ট্রান্সমিটার অ্যান্টেনা থেকে রিসিভার অ্যান্টেনায় যখন ডেটা সোজাসুজি দৃষ্টি রেখায় একই সরল রেখায় প্রেরণ করা হয়, তখন তাকে বলা হয় লাইন অফ সাইট প্রোপাগেশন। আমরা রেডিও ওয়েভের ব্যবহার আমরা দেখব। রেডিওতে অডিও ডেটা বা ভয়েস সম্প্রচারের ক্ষেত্রে, টেলিভিশনে স্থির বা ভিডিও চিত্র সম্প্রচারের ক্ষেত্রে, ডিজিটাল টিভি, স্যাটেলাইট রেডিও, ডিজিটাল অডিও ব্রডকাস্টিং প্রভৃতির ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আমরা মাইক্রোওয়েভ সম্পর্কে জানব।
300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের নাম হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ একমুখী এবং ছোট আকারের কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠানো হয়। এজন্য প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনাকে পরস্পর মুখী করে সাজাতে হয়, অর্থাৎ লাইন অফ সাইট, একই দৃষ্টি রেখায় অর্থাৎ একই সরল রেখায় সাজাতে হয় মাইক্রোওয়েভে। অর্থাৎ মাইক্রোওয়েভ একমুখী এবং ছোট আকারের কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠানো যায়। এজন্য প্রেরক ও গ্রাহক অ্যান্টেনাকে পরস্পরমুখী করে সাজাতে হয়। এতে সুবিধা হলো এক জোড়া গ্রাহক ও প্রেরক অ্যান্টেনা অন্য কোনো অ্যান্টেনার সাথে সংঘর্ষ না ঘটিয়ে তথ্য আদান প্রদান করতে পারে। মাইক্রোওয়েভ এই ফ্রিকোয়েন্সিতে তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট হয়, একে নাম দেওয়া হয়েছে মাইক্রোওয়েভ। এর ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি হয়, পারফরমেন্স ও গতি বেশি পাওয়া যায়। মাইক্রোওয়েভ যোগাযোগের প্রধান অসুবিধা হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝে কোনো বাধা থাকতে পারবে না। অর্থাৎ কোনো বড় বিল্ডিং বা কোনো বাধা, আমরা জানি যে মাইক্রোওয়েভ কি করতে পারে না, কোনো বিল্ডিং, পাহাড়, পর্বত, বড় গাছ এগুলোর বাধা অতিক্রম করতে পারে না। অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝে কোনো রূপ বাধা থাকতে পারবে না। মাইক্রোওয়েভ পাঠানোর জন্য প্রেরক ও প্রাপক দৃষ্টিরেখার মধ্যে থাকতে হয়, সেন্ডার ট্রান্সমিটার এবং রিসিভার ট্রান্সমিটার। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কোনো বাধা নেই। এই জন্য মাইক্রোওয়েভের টাওয়ারগুলা, ট্রান্সমিটারগুলো কি করা হয়, বড় বড় বিল্ডিং এর ছাদে বসানো হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে আমরা দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট বসানো হয়েছে, এখানে ট্রান্সমিটার থেকে সংকেত পাঠানো হচ্ছে, স্যাটেলাইট সংকেত রিসিভ করে আবার রিসিভারের কাছে ডেটা পাঠাচ্ছে। দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। যেমন রাডারের মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর ধরন, অবস্থান ও গতিবিধি শনাক্ত ও পর্যবেক্ষণে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবহার করা হয়। অটোমেটিক গ্যারেজ ডোর ওপেনার, মাইক্রো ওভেনে খাবার গরম করা ইত্যাদি ক্ষেত্রে মাইক্রোওয়েভ মিডিয়া ব্যবহার করা হয়। যানবাহন কিংবা নৌজাহাজ চলাচলের গতিবিধি, এদের অবস্থান, যাত্রাপথ প্রভৃতি নির্ণয়ে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার করা হয়। বিমানের অবস্থান, কানেক্টিং ফ্লাইট, ট্রাফিক কন্ট্রোল প্রভৃতি ক্ষেত্রে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন দু ধরনের, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠে যেখানে টাওয়ার বসানো সেগুলো হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ যখন কৃত্রিম ভূ উপগ্রহ স্থাপন করে যখন ডেটা সংকেত প্রেরণ করা হয় ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটে এবং স্যাটেলাইট থেকে আবার ভূপৃষ্ঠে, তখন তাকে বলা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে জানবো। এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। অর্থাৎ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভে কি করা হয়, ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। এই ধরনের ট্রান্সমিটার এবং রিসিভার উঁচু উঁচু বিল্ডিং এর ছাদে বসানো হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে। আমরা বলছি যে ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি অবস্থানে বসানো এবং তারা একই সরল রেখায় থাকে এবং তারা দৃষ্টি রেখায় যোগাযোগ করে, অর্থাৎ তাদের মাঝখানে কোনো বাধা থাকতে পারে না। কোনো বাধা না থাকলে 1 থেকে 50 মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ এবং টাওয়ার বসানো হয়েছে, টাওয়ারে ট্রান্সমিটার এবং রিসিভার দুটি যন্ত্রই থাকে। আমরা জানি যে মাইক্রোওয়েভ দুটি যন্ত্র দ্বারা গঠিত, ট্রান্সমিটার এবং রিসিভার, একত্রে ট্রান্সসিভার বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই টাওয়ার থেকে ডেটা প্রেরণ করা হয়েছে এবং
মাঝখানে টাওয়ার ডেটা রিসিভ করেছে এবং ডেটা আবার প্রেরণ করেছে, অর্থাৎ এই টাওয়ার থেকে সর্বশেষ টাওয়ার পর্যন্ত ডেটা সংকেত চলে গেছে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ সম্পর্কে আমরা জানবো। আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এবং স্যাটেলাইট থেকে ডেটা পৃথিবীতে আসছে, সিগন্যাল পৃথিবীতে আসছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে। আমরা জানি অ্যান্টেনা তড়িৎচুম্বকীয় বিকিরণকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করতে পারে এবং ট্রান্সমিটারে কি থাকে, এমন এক ধরনের অ্যান্টেনা ট্রান্সমিটার যে কি করতে পারে, বৈদ্যুতিক সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে তড়িৎচুম্বকীয় বিকিরণে পরিণত করতে পারে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে রূপান্তরিত করতে পারে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে এটা ঘুরে, তাই এটাকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। কারণ স্যাটেলাইটে মাইক্রোওয়েভের ইলেকট্রনিক সার্কিটগুলো চালানোর জন্য সোলার পাওয়ার ব্যবহার করা হয়। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটা বুঝি আকাশের কোনো একটা জায়গায় স্থির হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম ভূ-উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এ ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। স্যাটেলাইট মাইক্রোওয়েভ যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে আয়নোস্ফিয়ার, যাকে বলা হয় জিও স্টেশনারি অরবিট, সেখানে কৃত্রিম ভূ উপগ্রহ রাখা হয়। পৃথিবী থেকে সংকেত, পৃথিবীর কোনো সার্ভার স্টেশন থেকে, কোনো সার্ভার থেকে সংকেত তড়িৎচুম্বকীয় বিকিরণ আকারে পাঠানো হয় কৃত্রিম ভূ উপগ্রহে। কৃত্রিম ভূ উপগ্রহ সেই সংকেতকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করে আবার সেই বৈদ্যুতিক সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণ আকারে আবার ভূপৃষ্ঠে প্রেরণ করে। আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠের কোনো একটি ট্রান্সমিটার থেকে সিগন্যাল পাঠানো হচ্ছে, কৃত্রিম ভূ উপগ্রহ সেই সিগন্যাল রিসিভ করেছে এবং সেই সিগন্যালকে আবার পৃথিবীর কোনো রিসিভার অর্থাৎ গ্রাহক যন্ত্রে সেই সিগন্যালকে পুনরায় প্রেরণ করা হয়েছে। এটা রাখার জন্য 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখা হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভের যোগাযোগ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে সিগন্যাল স্যাটেলাইটে যাচ্ছে এবং কৃত্রিম ভূ উপগ্রহ থেকে সিগন্যাল আবার ভূপৃষ্ঠে রিসিভারের কাছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্যাটেলাইট কিভাবে কাজ করে চলো তার একটি ভিডিও আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীকে কেন্দ্র করে একটি কৃত্রিম ভূ উপগ্রহ ঘুরে যাচ্ছে। A body moving in an orbit around a planet is called satellite. Moon is the natural satellite of Earth. Artificial satellites are launched from Earth for communication purpose and weather monitoring. Artificial satellites also orbit around the Earth. আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কোনো একটি রিসিভারে ডেটা এসে পৌঁছচ্ছে কৃত্রিম ভূ উপগ্রহ থেকে। প্রথমত পৃথিবীর কোনো একটি সার্ভার স্টেশন থেকে, কোনো একটি ট্রান্সমিটার থেকে ডেটা পাঠানো হচ্ছে কৃত্রিম ভূ উপগ্রহে, যাকে বলা হয় আপলিঙ্ক। এবং কৃত্রিম ভূ উপগ্রহ থেকে সে সকল ডেটা পৃথিবীতে যে সকল গ্রাহক রয়েছে সে সকল গ্রাহকে ডেটা পৌঁছে যাচ্ছে। এটাকে জিও স্টেশনারি অরবিট বলা হয়। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার
দূরে এই জিও স্টেশনারি অরবিট স্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটি কৃত্রিম ভূ উপগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে বাংলাদেশের বিশ্বের 58তম দেশ হিসাবে একটি কৃত্রিম ভূ উপগ্রহ 2018 সালে যাত্রা শুরু করেছে, যার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যে কৃত্রিম ভূ উপগ্রহের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের সরকারি 3টি চ্যানেল এবং বেসরকারি 7টি চ্যানেলের কার্যক্রম চালু রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে সার্কভুক্ত দেশ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ আর অন্যান্য দেশ আমাদের এই কৃত্রিম ভূ উপগ্রহ থেকে ডেটা ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সহযোগিতা পেতে পারে। আমরা এখন ইনফ্রারেড মিডিয়া সম্পর্কে জানবো। ওয়্যারলেস মিডিয়া, ইনফ্রারেড, যাকে অবলোহিত রে বলা হয়, অবলোহিত রশ্মি। 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। আমরা ইনফ্রারেড রে বলতে বুঝবো আমরা যে সকল রিমোট কন্ট্রোল ডিভাইস বাসায় ব্যবহার করে থাকি, সেখানে আমরা ইনফ্রারেড ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার করে থাকি, যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, 300 গিগাহার্টজ হতে 400 টেরাহার্টজ পর্যন্ত। ইনফ্রারেড রে অদৃশ্য, অর্থাৎ আমরা ইনফ্রারেড দেখতে পাই না। ইনফ্রারেড খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি রিমোট থেকে আলোক সিগন্যাল কোনো একটি ডিভাইসে টেলিভিশনে যাচ্ছে এবং রিমোটে একটি প্রেরক যন্ত্র থাকে, যেখান থেকে আলোক সিগন্যাল প্রেরণ করা হয় কোনো ডিভাইসে, এবং টেলিভিশন বা এই ধরনের কোনো ডিভাইস যেখানে রিমোট কন্ট্রোল টেকনোলজি ইউজ করা হয়, সেখানে একটি গ্রাহক সেন্সর যন্ত্র থাকে, যেখানে আলোক সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। এই প্রযুক্তিতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইনফ্রারেড মানের আলো, লেড অর্থাৎ এলইডি টেকনোলজি, লাইট ইমিটিং ডায়োড টেকনোলজি ইউজ করা হয়, যা আইএলডি ইন্টারজেকশন লেজার ডায়োড নামেও পরিচিত। রিসিভিং প্রান্তে ফটোডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে থাকে। আমরা যে কথা বলছিলাম যে যার মাঝে কোনো বাধা না থাকলেও এই ধরনের ট্রান্সমিশন সিগন্যাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে। কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে সাধারণত ইনফ্রারেড টেকনোলজি ব্যবহার করা হয়। আমরা জানি যে এখন রিমোট কন্ট্রোল, টেলিভিশন, এয়ার কন্ডিশন, ফ্যান, ডোর, উইন্ডো, এগুলোতে ইনফ্রারেড টেকনোলজি ব্যবহার করা হয়। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হচ্ছে এটি ঘরের দেওয়াল বা শক্ত কোনো বাধা ভেদ করতে পারে না, অর্থাৎ ঘরের দেওয়াল ভেদ করে আসতে পারে না। এছাড়া ইনফ্রারেড সিগন্যাল উজ্জ্বল আলোক উৎসের সংস্পর্শে এলে এর অস্তিত্ব লোপ পায়। উজ্জ্বল আলোর সংস্পর্শে এলে ইনফ্রারেড টেকনোলজি কাজ করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড টেকনোলজি সম্পর্কে জানতে পেরেছি। অর্থাৎ আজকে আমাদের ক্লাসে আমরা তারবিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা মোবাইল প্রজন্ম এবং আমরা ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, তারবিহীন টেকনোলজি এবং আমরা পরবর্তী ক্লাসে মোবাইল প্রজন্ম নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা করব তোমরা আজকের ক্লাস বাসায় বসে চর্চা করবে এবং আমাদেরকে এই ক্লাসের ফিডব্যাক অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের ক্লাসগুলো বেশি বেশি লাইক দাও এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, যেন তোমাদের বন্ধুরা দেখতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি।